আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের হিস্ট্রি পেজ নম্বর 180 থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি এর আগের সেটের যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো ছিল হিস্ট্রি থেকে সেগুলো কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তাই অবশ্যই যারা এখনও ওই ভিডিওগুলি দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নেবে। চলো, কারণ তোমাদের খুবই হেল্পফুল হবে ওই ভিডিওগুলো দেখে নিলে। চলো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই কিন্তু এই যে কোশ্চেনগুলো বলবো সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে, কারণ এই সেটটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেট। চলো, 1 নম্বর কোশ্চেন কি বলছে না, নতুন সামাজিক ইতিহাস কি? না, ইতিহাস হলো মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ। অতীতে ইতিহাসে শুধুমাত্র রাজা মহারাজা কিংবা অভিজাতদের কথা লেখা থাকতো। বর্তমানে এই ধারায় পরিবর্তন এসেছে। এখন এখানে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্তজদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের বিবর্তনের কথাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। আধুনিক ইতিহাস চর্চার এই ধারা নতুন সামাজিক ইতিহাস নামে কিন্তু পরিচিত। 2 নম্বর কোশ্চেন কি বলছে না, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? অ্যান্সার দেখো না, বর্তমানে ইতিহাস চর্চার ক্ষেত্রে কোনো একটি বিশেষ স্থানের ইতিহাসও আধুনিক চর্চার বিষয় হয়ে উঠেছে। ভৌগোলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায়, বিষয় এবং ব্যক্তিকে কেন্দ্র করে যে ইতিহাস গড়ে ওঠে তাকে বলা হয় কিন্তু আঞ্চলিক ইতিহাস। এই আঞ্চলিক ইতিহাস চর্চার কয়েকটি গুরুত্ব নিচে আলোচনা করা হলো। 1 নম্বর গুরুত্ব কি বলছে না, আঞ্চলিক ইতিহাসে কোনো নির্দিষ্ট স্থানের অতি ক্ষুদ্র ইতিহাস ও কোনো নির্দিষ্ট পরিবারের সম্পর্কে ঠিক ধারণা দিতে পারে। 2 নম্বর কি বলছে না, আঞ্চলিক ইতিহাসের সঙ্গে সংযোগ রয়েছে ইতিহাসের নানা ঐতিহ্য, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়। 3 নম্বরের কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেন কি বলছে না, নীলদর্পণ নাটকটির বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? অ্যান্সারটা দেখে নাও। ভূমিকা, বাংলা তথা ভারতের জাতীয়তাবোধের বিকাশে যে সমস্ত সাহিত্য কীর্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকটি অন্যতম। এর বিষয়বস্তু ছিল নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের যে নির্মম শোষণ, পীড়ন ও অত্যাচার। পটভূমি ও প্রকাশকাল, 19 শতকে বাংলার চাষিদের নীল চাষে বাধ্য করা হলে খাদ্যশস্য উৎপাদনে ব্যাহত হয় এবং চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে কি হয় না, 1858 খ্রিস্টাব্দে অত্যাচারিত নীল চাষিরা নীলকরদের বিরুদ্ধে নীল বিদ্রোহ শুরু করেন। এই আন্দোলনের পটভূমিকায় 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র কশ্চিৎ পথিকস্য ছদ্মনামে কিন্তু নীলদর্পণ নাটকটি রচনা করেন। 4 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগের 3-4টে সেটে এই কোশ্চেনটা দেখা গিয়েছে যে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়। অ্যান্সারটা দেখবে না, জনশিক্ষা কমিটির সভাপতি লর্ড মেকলে তার এক প্রস্তাবে লর্ড বেন্টিংকে বলেন যে জল যেভাবে ওপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ে, ভারতে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই যে নীতি, এই নীতি কিন্তু চুইয়ে পড়া নীতি নামে কিন্তু পরিচিত। 5 নম্বর কোশ্চেন, মুন্ডা কারা? আর তার সঙ্গে আরও একটা কোশ্চেন সংযোগ করেছে না, খুদকাঠি প্রথা কি? আগে দেখে নেব মুন্ডা কারা। না, মুন্ডা দক্ষিণ এশিয়ার একটি বড় উপজাতি। ভারতের ঝাড়খণ্ড ও ছত্তিশগড় রাজ্যের ছোটনাগপুর অঞ্চল, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এদের বাস। এবার জেনে নেব খুদকাঠি প্রথা কি। না, খুদকাঠি বা কুন্তপট্টি হলো এক ধরনের ভূমি ব্যবস্থা যা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমিতে ব্যক্তি মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা স্বীকৃতি ছিল। ব্রিটিশ সরকার এই ব্যবস্থা বাতিল করে ব্যক্তি মালিকানা চালু করলে মুন্ডাদের জমিগুলি বহিরাগত জমিদার, ঠিকাদার ও মহাজনদের হাতে চলে যায়। ফলে মুন্ডারা বিদ্রোহ ঘোষণা করে। অবশেষে 1908 সালে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার মুন্ডাদের এই প্রথা ফিরিয়ে আনে। 6 নম্বর কোশ্চেন বলছে তারিকা-ই মহম্মদিয়ার গুরুত্ব কী? এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার দেখো, তারিকি মোহাম্মদিয়া কথার অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ। আব্দুল ওহাব নামে এক জনৈক ব্যক্তি 18 শতকে আরব দেশে এক ধরনের সংস্কার আন্দোলন শুরু করেন, যার মূল ভিত্তি ছিল কিন্তু তারিকি মোহাম্মদিয়া। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কোরআন ও হদিসের আলোকে ইসলামের শুদ্ধিকরণ ঘটানো। আব্দুল ওহাবের নাম অনুসারে এই আন্দোলন কিন্তু ওহাবি আন্দোলন নামে ইতিহাসে পরিচিত। 7 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু অনেকগুলো সেটে দেখা যাচ্ছে যে সভা সমিতির যুগ কাকে বলে, অথবা 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন?
অ্যান্সার দেখে নাও। না 19 শতকের মাঝামাঝি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদ জেগে ওঠে। জাতীয়তাবাদের বিকাশের শুরুতে ভারতীয়রা উপলব্ধি করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। এই প্রেক্ষাপটে 19 শতকে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এইভাবে 19 শতকের দ্বিতীয়ার্ধ জুড়ে বেশ কিছু রাজনৈতিক সংগঠন গড়ে ওঠায় ডক্টর অনিল শীল এই শতককে কিন্তু সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। আর একটা কথা বলে রাখি, তোমাদের এর পরবর্তী যে এবিটিএ টেস্টগুলো আর তার সঙ্গে পর্ষদের যে ইতিহাসের তোমার 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো পেতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আমি তোমাদের জিওগ্রাফি সঙ্গে হিস্ট্রি এই দুটো সাবজেক্ট কিন্তু যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে তার ফুল সলিউশন করে দেখাবো। চলো 8 নম্বরের কোশ্চেনটা, আর সেগুলো পেতে চাইলে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, না নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? অ্যান্সার, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের স্থানীয় জনগোষ্ঠীর শিল্পচর্চার মাধ্যমে পরাধীনতা ও ঔপনিবেশিক শাসকদের প্রতিরোধের জন্য তৎকালীন সরকার কর্তৃক প্রবর্তিত একটি নিবর্তনমূলক পদক্ষেপ। এই আইনটি অদ্যাবধি ভারতবর্ষের বহু স্থানে কিন্তু বলবৎ রয়েছে। 9 নম্বর কোশ্চেন, নাথানিয়েল ব্রাসি হেলহেড বিখ্যাত কেন? এই কোশ্চেনটা কিন্তু দেখে রাখবে। অ্যান্সার কি বলছে, না তিনি 1778 সালে বাংলা ব্যাকরণ গ্রন্থ আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেন। তিনিই প্রথম ব্যাকরণ যিনি বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণের ক্ষেত্রে বাংলা পাঠ ও বাংলা লিপি ব্যবহার করেন। তার ব্যাকরণেই সর্বপ্রথম বাংলা অক্ষরের প্রকাশ ঘটে। 10 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু আমরা গত সেটগুলোতে কিন্তু পেয়েছি। প্রিভিয়াস যে সেটগুলো ছিল সেগুলোতে কিন্তু এই কোশ্চেনটা আছে, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? অথবা দেওয়া থাকে কি না চার্লস উইলকিন্স স্মরণীয় কেন বা বিখ্যাত কেন? দুটো কোশ্চেনই প্রায় একই। কি বলছে, না সারিবদ্ধভাবে লেখা ছাপানোর পদ্ধতিকে লাইনোটাইপ বলা হয়। লাইনোটাইপের বিশেষত্ব মানেই কিন্তু গুরুত্ব। 1 নম্বর বলছে এতে বিভিন্ন ধরনের কিবোর্ড রয়েছে, অক্ষর, যুক্তাক্ষর, বিরামচিহ্ন ও স্পেস একসঙ্গে ছাপানো যায়। এই প্রক্রিয়ার খবরের কাগজ, ম্যাগাজিন, বই প্রভৃতি দ্রুত এবং সহজে ছাপানো সম্ভব হয়। 1 নম্বর কোশ্চেন বলছে কার্লাইল সার্কুলার কি? এই কোশ্চেনটা তো অসংখ্য সেটে দেখা যাচ্ছে। এই কোশ্চেনটাও কিন্তু এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যান্সার কি বলছে, ব্রিটিশ শাসিত ভারতে বাংলা সরকারের মুখ্য সচিব কার্লাইল স্বদেশী ও বয়কট আন্দোলন থেকে স্কুল কলেজের ছাত্রদের দূরে রাখার উদ্দেশ্যে 1905 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর কার্লাইল সার্কুলার নামে একটি সার্কুলার জারি করেন। এই সার্কুলার জারি করে ছাত্রদের স্বদেশী সভা সমিতিতে যোগদান, বন্দে মাতরম ধ্বনি দেওয়া, বিদেশি পণ্যাগারের সামনে পিকেটিং করা প্রভৃতির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং বলা হয় এই নির্দেশ অমান্য করলে বেত্রাঘাত, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার, শিক্ষকদের চাকরি থেকে অপসারণ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন প্রত্যাহার করা হবে। 12 নম্বর কোশ্চেন কি বলছে, এখানেও সেই দুটো কোশ্চেন দেওয়া আছে। সত্যাগ্রহ কি? আর একটা কোশ্চেন দেওয়া আছে কি মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বোঝো? না সত্যাগ্রহ কথাটা কিন্তু প্রচলন করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। আমরা জানি সত্যাগ্রহ কথাটার অর্থই হচ্ছে সত্যের প্রতি আগ্রহ বা অহিংস মেনে চলে কিন্তু প্রতিরোধে অনুশীলন করা। মোহনদাস করমচাঁদ গান্ধী সত্যাগ্রহের চর্চা করেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে এবং দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠায় কিন্তু তিনি সত্যাগ্রহ আন্দোলন কথাটা কিন্তু ব্যবহার করেন। 13 নম্বর কোশ্চেন, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি? এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু প্রিভিয়াস সেটগুলোতে ছিল। প্রধান দাবি কি? না 1 নম্বর বলছে তেভাগা আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল উৎপন্ন ফসলের 2/3 ভাগ তাদের দিতে হবে। 2 নম্বর জমিতে ভাগ চাষিদের দখিলস্বত্ব দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে ভাগ চাষির খামারে ধান তুলতে হবে। আর 4 নম্বর ভাগ চাষের ধান বুঝে নিয়ে জমির মালিকরা রসিদ দেবে। 14 নম্বর কোশ্চেন বলছে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর দিনটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? সবাই জানো যে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর দিনটি কী জন্য বিখ্যাত? না বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত। আর বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার তোমরা আমাকে বলবে কমেন্টে যে বঙ্গভঙ্গ কবে রদ হয়, বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? 1905 সালের 16ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে
প্রথম কিন্তু বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বাংলা বিভক্ত করে ফেলার ধারণাটি অবশ্য কার্জন থেকে শুরু হয়নি, কারণ এটা অনেক আগে থেকেই কিন্তু একটা প্রচলিত ছিল, মানে তাদের মধ্যে একটা কিন্তু ধারণা এসেছিল, সেটাই কিন্তু বাস্তবায়িত করেছিল কার্জন, মানে লর্ড কার্জনের কথা বলছি এখানে। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে বঙ্গভঙ্গ কবে রদ করা হয়। চলো 15 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দলিত কাদের বলা হয়? না, দলিত কথার অর্থ, দলিত কথাটি এসছে দলন শব্দ থেকে, যার অর্থ কিন্তু দমিয়ে রাখা। দলিত সমাজে উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন দলিতদের নেতা। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে সাধারণভাবে তপশিলিভুক্ত জাতিকে বোঝায়, বা শিডিউল কাস্ট যারা, তারা কিন্তু দলিতদের অন্তর্গত। 16 নম্বর কোশ্চেন কি বলছে? না, দর কমিশন বা দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল? এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার দেখো, দর কমিশন ভারতের ভাষাভিত্তিক প্রদেশ গঠন কতখানি কাম্য তা অনুসন্ধানের জন্য 1948 খ্রিস্টাব্দে গণপরিষদ একটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন নিয়োগ করে। বিচারপতি এস.কে. দর এই কমিশনের নেতৃত্ব দেন, তাই একে দর কমিশন বলা হয়। দর কমিশনের গুরুত্ব কি? দর কমিশনের গুরুত্বটাও জেনে রাখবে, কারণ তোমাদের 2 নম্বরে যদি কোশ্চেন দেয় এইটুকু লিখলে তো আর হবে না, তার জন্য আমি কোথাও দেখবে বেশিরভাগ কোশ্চেনগুলোতে গুরুত্ব বা উদ্দেশ্য কী ছিল আমি দিয়ে রেখেছি। দর কমিশনের গুরুত্ব কি? 1 নম্বর পয়েন্ট দেখে নাও। দর কমিশন তার রিপোর্টে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের প্রস্তাবের বিরোধিতা করে বলে যে এর ফলে জাতীয় ঐক্য বিনষ্ট হতে পারে, এমনকি প্রশাসনিক দিক থেকেও তা অসুবিধাজনক। 2 নম্বর বলছে এই কমিশনের রিপোর্ট অনুসারে গণপরিষদ সিদ্ধান্ত নেয় যে সংবিধানে রাজ্য পুনর্গঠনের ভাষাগত সূত্র রাখা হবে না। এই ছিল তোমাদের 180 নম্বরের যে পেজ, সেই পেজ থেকে সমস্ত 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। পরবর্তী যে সেটটা আছে তার কিন্তু ভিডিওটা আমি খুব শীঘ্রই আপলোড করব, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ তোমার যদি মনে হয় যে ভিডিওগুলো তোমার জন্য হেল্পফুল, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক প্রদান করবে। থ্যাংক ইউ। আর পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। চলো, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, মন দিয়ে পড়াশোনা।